গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, সন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের। জানাবো তারেক রহমান বাবর সহ সব আসামি খালাসের কারণ জানালেন আইনজীবীরা। এদিকে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন, শেখ হাসিনার আমলে বছরে গড়ে পাচার হয়েছে 16 বিলিয়ন ডলার। জানাবো 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা দিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত। এবং সর্বশেষ জানাবো গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচারের প্রতিফলন বলছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, সন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। যুক্তরাজ্যের লন্ডন থেকে পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করায়। বিএনপি মহাসচিব বলেন, এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। তিনি বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। তারেক রহমান বাবর সহ সব আসামি খালাসের কারণ জানালেন আইনজীবীরা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়ার সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার পর বিএনপির আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এই মামলায় বিচারিক আদালতে ভুলভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে, কেননা প্রকৃত আসামিদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে আসামি করা হয়েছে। এতে করে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে মামলার আসামি তালিকা থেকে বেরিয়ে গেছে। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু সহ যাদের আসামি করা হয় তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে করা হয়েছে। এটি কোনো সরকারের জন্য উচিত নয়। ফৌজদারি মামলায় 100 আসামি খালাস পেলেও ভুলভাবে একজনকেও সাজা দেওয়া যাবে না। তিনি বলেন, এই ঘটনায় যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে উচিত ছিল প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে আসা। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেনি। এছাড়া 21 আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে। আইনের ভিত্তিতে বিচারটা হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই। শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় বিএনপির অন্যতম আইনজীবী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, এই মামলায় মোট 4টি চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম 3টি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইন বহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। তিনি আরো বলেন, যারা এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন বা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। দলটির আইন বিষয়ক সম্পাদক বলেন, এভাবে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন। আজ প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজ বেকসুর খালাস পেয়েছেন। বিচারককে অবৈধ বলার কারণ হিসেবে বিএনপির সিনিয়র আইনজীবীদের অন্যতম দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, 21 আগস্টে বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেওয়া হয়েছিল পাশের একটি ময়দানে।
কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তিনি এই কাজটি করেছেন। এই গ্রেনেড হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন, শেখ হাসিনার আমলে বছরে গড়ে পাচার হয়েছে 16 বিলিয়ন ডলার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শ্বেতপত্রের প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে আদালত বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে ম্যানিপুলেট করা হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলেছে লুটতরাজের এক মহাযজ্ঞ। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কের বিষয়। আমাদের সামনে এই ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেননি বলে তিনি উল্লেখ করেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপর আপিলের বিষয়ে সিদ্ধান্ত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর আজ রবিবার এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মুনির বলেন, বিচারিক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তিনি জানান, সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট, রুল যথাযথ ঘোষণা করেছেন, সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছে। হাইকোর্ট বেঞ্চ বলেছে, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই। এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়নি। এর আগে 21 নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষ হয়। ওই দিন মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর 23 অক্টোবর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এরপর 31 অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চ মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানির মধ্য দিয়ে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান রাখা হয়। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য 2018 সালে এটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে 2 মামলায় আলাদা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ 2022 সালের 4 ডিসেম্বর একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হয়। তবে সরকার বদলের পর দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি পরিবর্তন হলে আপিল শুনানির বেঞ্চ পুনর্গঠন হয়। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবর নতুন করে আবারও আপিলের শুনানি শুরু হয় নবগঠিত বেঞ্চে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।